আমার মামাতো বোন না। পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যেমন সর্বদা পরিবর্তনশীল, তেমনি আজরার ক্ষেত্রে বয়ের পাশের নন্তন্নটা পরিবর্তনশীল। অন্তত পক্ষে আমার থেকে এমন হয়েছে। আগে বোন ছিল, এখন বউ হয়ে গিয়েছে। মানে? মানে খুব সহজ। সে 17 বছর বয়স থেকে আমার বউ হয়ে গিয়েছিল, তবে আনুষ্ঠানিকভাবে বোন থেকে বউ হয়েছে 7.5 মাস হতে চলল। কতগুলো কৌতূহলী দৃষ্টি ইসমামের দিকে তাকালো। কি, আজরার সাথে তোর বিয়ে হয়ে গিয়েছে? ঘরোয়াভাবে হয়েছে, তোদের দাওয়াত করার মতো সিচুয়েশন ছিল না। আমি জানতাম তুই এমন কিছু একটাই করবি, বিয়েটাও ঘরোয়াভাবে করবি, যেন কাউকে দাওয়াত না দিতে হয়। তোর এমন বাজে স্বভাব কেন রে? তুই কি বাসায় ভাত খাস না? তাদের কথার মাঝে মৃত্তিকা প্রিয়ার দিকে তাকালো। প্রিয়ার হাবভাব বোঝা গেল না, তার তো কষ্ট পাওয়ার কথা। প্রিয়া নিজেও নিজের দিকে তাকালো। কি ব্যাপার, তার তো তেমন একটা কষ্ট হচ্ছে না, বরং নিরুতাপ ভাবটাই স্বস্তি দিচ্ছে। ইসমামদের ক্লাস শেষ হয়েছে, যে যার বাসার দিকে যাবে। ছুটির সময় বেশ ভিড় থাকে, ছেলে মেয়েদের প্রচন্ড ধাক্কাধাক্কি। হঠাৎ করেই প্রিয়া ধাক্কা খেলো। নীরব তার পাশেই ছিল। সে মূলত প্রিয়াকে ফলো করতে করতেই আসছিল, তবে নীরব তাকে ধরার প্রয়োজন মনে করল না। যদি প্রিয়া আবার একই কথা বলে, তবে প্রিয়া করে বসলো অভাবনীয় কাণ্ড। নিজেকে সামাল দিতে নীরবের বাহু আঁকড়ে ধরল। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, না হলে আজকে আমি পড়েই যেতাম। নীরব অবাক চোখে তাকিয়ে রইল। এই মেয়ে কি সেই মেয়ে যে সেদিন তাকে বলেছিল পুরুষ শুধু নারীর শরীর স্পর্শের ধান্দা করে? আজকে কিন্তু আপনার জন্য আমার মনে কোনো অন্যরকম চিন্তা ভাবনা নেই। আপনি সত্যিই একজন অসাধারণ মানুষ। এটা তুমি বলছো? আমার বিশ্বাস হলো না। আপনি জানেন না আপনি অসাধারণ মানুষ। নীরব গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রিয়া তার পেছন পেছন হাঁটছে। হঠাৎ রাস্তায় মানুষজন কমতে শুরু করলো। প্রিয়া নীরবকে ডাকলো। নীরব স্যার, সে পেছনে তাকালো। প্রিয়া নীরবের হাতে একটা খাম ধরিয়ে দিল। এটাতে কিছু টাকা আছে, আমার কাছে আপাতত এটুকুই আছে, এর বেশি দেওয়ার সামর্থ্য নেই। বাকিটা আস্তে আস্তে দিয়ে দেব, আপনি প্লিজ মানা করবেন না। আমি ঋণগ্রস্ত হয়ে থাকতে পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তো শুক্রবার, আমার সাথে বিজয় সরণিতে হাঁটতে যাবে। বেশি না, শুধু 1 কাপ চা খাবো, তারপর নীলক্ষেত যাব, কিছু বই কেনার আছে। কিন্তু আমি কেন? আসলে আমার সাথে যাওয়ার মতো তেমন কেউ নেই, তাই তুমি না যেতে চাইলে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যাব। ইদানিং আজরার চোখে প্রচন্ড পরিমাণ ব্যথা করে, আবার মাথা ব্যথাও আছে। ইসমাম ভেবে পাচ্ছে না এগুলো কেন হচ্ছে। নিয়মিত ঘুমাচ্ছে, খাচ্ছে, ইসমাম যত্ন নিচ্ছে, তবুও কেন চোখে ব্যথা, মাথা ব্যথা হয়। আজরা প্রতিদিন রাতে ঘুমাতে গেলে শুধু একই কথা বলে, তার নাকি মাথা ব্যথা করছে। রীতিমতো ছটপট করতে থাকে, যেই পর্যন্ত না ইসমাম মালিশ করে দেয়। তারপর টেবিলে বসে বই ঘাটাঘাটি করছিল। হঠাৎ ইসমাম আসলো। আজরা ইসমামকে দেখে একটা বই বন্ধ করে ফেললো। আরে আমাকে দেখে বই বন্ধ করলে কেন? কই এমনি। কি করছিলে? এ কি, তোমার কাছে ভার্সিটির পদার্থবিজ্ঞান বই কি করে? এমনি এমনি সংগ্রহে রেখেছিলাম, কারো কাছ থেকে মনে হয় পেয়েছিলাম। ও দেখি, আমি বইটা খুলে দেখি। আরে এটা তো অন্য রাইটারের লেখা বই, আমার কাছে এটা নেই। না না না, এটা আপনাকে দেয়া যাবে না। কেন, কি হয়েছে? দাও আমাকে। না না না, দেয়া যাবে না। দাও বলছি। দেয়া যাবে না বলেছি না। ইসমাম আজরার থেকে বইটা নিয়ে নিল। আজরা তাড়াতাড়ি করে ইসমামের কোলে বসে পড়ল। বলেছি না প্রিয় স্বামী, এই বই নেওয়া যাবে না। আজরা একটু একটু করে ইসমামের কাছে গেল। কাছে যেতে যেতে আজরা তার ঠোঁটের দিকে এগিয়ে গেল। ইসমামের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হারে বৃদ্ধি হলো। আজরা আরো কাছে এগোলো। কাছে এগোতে এগোতে ইসমামের ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে গেল। ইসমাম চোখ বন্ধ করলো। তারপর আজরা বই নিয়ে উঠে চলে গেল। আজরা চোখে হাসছে। ইসমামকে বোকা বানাতে পেরে খুব মজা লাগলো। এই, তুমি আমাকে বোকা বানালে, রোমান্টিকতার নাটক করে বোকা বানালে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। ইসমাম আজরাকে চেপে ধরে খুব দ্রুত আজরার হাত থেকে বইটা নিয়ে নিল। তারপর বইটা খুলে দেখলো সেটার ভিতর মোবাইল। বইটাকে মোবাইলের শেপে কাটা হয়েছে, এমনকি এটা বই না, বাক্স।
তার উপর কোনো এক বই থেকে কাভার কেটে এমনভাবে সাজানো হয়েছে যেন সেটা একটা বই। আজরা এসব কাজে বেশ পারদর্শী। যেমন নকল ফুল দেখতে আসলের মতো, পাখি এমন কাগজ দিয়ে অসংখ্য জিনিস বানানো তার অভ্যাস। ইসমাম দাঁত কটমট করে বলল, তোমাকে না আমি মোবাইল চালাতে নিষেধ করেছি। ডাক্তার তোমাকে যথাসম্ভব রেস্ট নিতে বলেছে। তার মানে ইদানিং তুমি এত বেশি মোবাইল চালাও বলেই তোমার এই অবস্থা। চোখে ব্যথা, মাথা ব্যথা মূলত এত বেশি মোবাইল চালানোর কারণেই হচ্ছে। একদম আমার আর আমার মোবাইলের দোষ দেবেন না। অবশ্যই দোষ দেব। এমনকি তোমার পড়ালেখা ঠিকঠাক মতো চলছে না। দাঁড়াও, আমি এখনই আম্মাকে ডেকে আনছি। ইসমাম নিশা বেগমকে ফোন করলো। 10 মিনিটের মাথায় নিশা এলেন। আম্মা, আপনি এখানে বসুন। কি হয়েছে বাবা? আজরা কি দোষ করেছে? আম্মু, তুমি সব সময় আমার দোষ কেন খুঁজে বেড়াও? এমনিতেও তো ডাকতে পারে, আমি দোষ করলেই কেন ডাকতে হবে? ইসমামের কথা বলার ভঙ্গি শুনে বুঝতে পেরেছি তুই আবার কিছু করেছিস। আম্মা দেখুন, সে একটা বইয়ের ভেতর লুকিয়ে লুকিয়ে মোবাইল চালায়। এর জন্য বর্তমানে তার প্রচণ্ড মাথা ব্যথা এবং চোখে ব্যথাও আছে। ডাক্তার ওকে পর্যাপ্ত পরিমাণে আরাম করতে বলেছে, কিন্তু মহারানী এখানে মোবাইল চালাতে ব্যস্ত। এগুলো আমি করিনি। উনি মিথ্যে বলছেন। আমি তো মাঝে মাঝে ইনস্টাগ্রামে রিলস দেখি শুধু। আম্মা, আপনি ওর সাথে বোঝাপড়া করুন, আমি চাই। কথাগুলো বলে আজরাকে চোখ মেরে তার মায়ের কাছে রেখে রুম থেকে বেরিয়ে গেল আর ইশারায় বলে গেল তাকে তখন চুমু খেতে না দেওয়ার ফল এটা। আজরার মা তাকে 1 ঘন্টা একটা লম্বা বক্তৃতা শোনালেন। তার বক্তৃতার সারমর্ম এই যে সংসারে স্বামীর মন জুগিয়ে চলা অনেক গুরুত্বপূর্ণ। পড়ালেখায় মন দাও, কাজে মনোযোগী হও, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো, ইত্যাদি ইত্যাদি। এত বড় লম্বা লেকচারে আজরার মাথা গরম হয়ে গেল। ইসমামকে একটা শিক্ষা দিতে ইচ্ছে করলো, তবে এখানে না, ভার্সিটিতে। রাতে আজরা বালিশ নিয়ে অন্য রুমে গিয়ে ইসমামের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। ইসমাম কয়েকবার ধাক্কা দিল, কিন্তু আজরা কিছু বলল না। পরের দিন ভার্সিটিতে আজরার ক্লাস শেষ হয়েছে। এই আবিদ, তোমার কি মনে আছে লাস্ট টাইমে আমি তোমার অ্যাসাইনমেন্ট করে দিয়েছিলাম? তখন তুমি বলেছিলে তোমার উপর একটা উপকার তোলা রইল। হ্যাঁ তো, এখন সে উপকারের প্রতিদান দেওয়ার সময় এসে গেছে আবিদ। আর কতবার বলবো আমার নাম আবিদ না আবির? আবির আবিদ, দ আর রয়ের তফাৎ। শোনো, তোমাকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আজরা আবিরের কানে কানে কিছু একটা বলল। ইসমামদের আজকে মাঠে ক্রিকেট খেলা ছিল, যার কারণে কাপড় বদলাতে ওয়াশরুমে এসেছে। ওয়াশরুম থেকে কাপড়গুলো ছেড়ে ব্যাগে ভরে নিল। ইসমাম বের হতে যাবে, হঠাৎ করে তার গায়ের উপর এক গাদা ময়লা পানি এসে পড়ল পাশের ওয়াশরুম থেকে। পানিতে প্রচন্ড দুর্গন্ধ ছিল। ইসমাম বুঝতে পারলো এগুলো ময়লা পরিষ্কার করার পানি, যার কারণে তার গায়ে এখনো বালি কাদা আর অনেক কাগজপত্র লেগেছিল। ইসমামের সারা গা ঘিন ঘিন করতে লাগলো। ইসমাম পাশ থেকে দেখার চেষ্টা করলো এই পানিটা কোথা থেকে কে ফেলেছে। তখনই কেউ তার পাশের বাথরুমের দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেল। তার চশমা ঘোলা হয়ে যাওয়ার কারণে সে কিছুই বুঝতে পারল না। হাতে থেকে চশমা খোলার পর দূরের কিছু সে দেখতে পেল না। ইসমাম দূরের জিনিস খুব কমই দেখতে পায়। ইসমাম বাসায় গেল, খুব মধুর স্বরে ডাকতে লাগলো, আজরুস, আজরুস, কোথায় তুমি? আজরাকে ডেকে লাভ নেই, সে তার বাসায় গিয়েছে, মানে মেজো মামিদের বাসায় গিয়েছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি আমার একটা কাজ করুন তো। আজরাকে ফোন করে বলুন আমার জ্বর এসেছে। কিন্তু কেন? প্লিজ ভাবি, বলুন না। কেন কেন? বউয়ের সাথে রোম্যান্স করার ইচ্ছা নাকি? হুম। অবশ্যই, তবে পদ্ধতিটা ভিন্ন। আজরা জ্বরের খবর শুনে জলদি এলো। রুমে এসে দেখলো ইসমাম নেই। আজরা ইসমামকে খুঁজতে লাগলো। এক পর্যায়ে বারান্দা থেকে ইসমাম বেরিয়ে উৎফুল্লতার সহিত বলল, আমি এখানে, কলিজা।
তার হাতে তার বিড়াল স্কুইটি। বিড়ালের গায়ে হাত বোলাতে বোলাতে এগিয়ে এলো। বিড়ালটা সম্ভবত আজরাকে পছন্দ করে না, তার কারণ অবশ্য ইসমাম। আজকাল গৃহপালিত বিড়াল ছেড়ে ইসমাম জংলি বিড়ালকে বেশি সময় দিচ্ছে, এটা তার ধারণা। তাকে নিচে ছেড়ে দিলে বিড়ালটা আজরাকে মেও করে রুম থেকে বেরিয়ে গেল। আপনার নাকি জ্বর? আপনাকে দেখে তো দিব্যি সুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, জ্বর আছে তো। আসো, কাছে আসো, ধরে দেখো। আপনার পরার কাপড় এত ময়লা কেন? হয়েছে একটা ছোটখাটো দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনা তুমি ঘটিয়েছো। আমি আবার কি করলাম? এই যে আমার সারা গায়ে ময়লা পানি, তুমি এটা ফেলেছো। ইসমামের পরনে একটা অফ হোয়াইট রঙের শার্ট, তার জায়গা জায়গা দিয়ে কালো কালো ময়লা ধুলোবালি লেগে আছে, এমনকি চুলেও ধুলোবালি লেগে আছে আর কিছু কাগজ। আমি কিছু করিনি। কার না কার সাথে শত্রুতা করেছেন, হয়তো কেউ আপনাকে বুলিং করার চেষ্টা করেছে। আমাকে বুলিং করার সাহস একমাত্র একজনের আছে, আর সেটা তুমি করেছো। সেটা তুমি ছাড়া আর কে হতে পারে? আপনি আমাকে দেখেছেন? নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে করিয়েছো। আজরার রুমের দরজার দিকে দৌড়ে পালাতে চাইলে ইসমাম দরজা বন্ধ করে দিল। তুমি তো আজকে পালাতে পারবে না আজরুশ, আজকে তোমার খবর আছে। আমার উপর ময়লা পানি ঢালো না। কাছে আসবেন না ইসমাম, আপনাকে আমি ভয় পাই না। আপনি একটা ছাগল, ড্রাকুলা, ভোটকা বিলাই। দূর হন। আগে স্বীকার করো তুমি সেটা করেছো। হ্যাঁ করেছি, কারণ আপনি আমার নামে কালকে বিচার দিয়েছেন। মানুষ আমাকে কতগুলো কথা শুনিয়েছে। আম্মুর সামনে কত লজ্জা পেয়েছি বলুন তো। ছি, আম্মুকে তার আদরের জামাই বিচার দিচ্ছে আর আমি এ বাড়িতে বকা খাচ্ছি। একে তো তুমি পড়ালেখা ছেড়ে ফোন চালাচ্ছ, তার উপর ফোন চালিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করছো। আমি আম্মার কাছে বিচার দিয়েছি, ভালো করেছি। তাহলে আমিও আপনার উপর পানি ঢেলেছি, ভালো করেছি। কথাগুলো বলে আজরা চলে যেতে চাইলো, ইসমাম তাকে জোর করে টেনে ধরলো। দেখো ফ্লোরে কত ময়লা, এখন তুমি আমাদের পুরো ঘর আর ঘরের ফার্নিচার মুছবে। বললেই হলো আমি বারান্দা দিয়ে লাফ দিব। যাও, বারান্দা দিয়ে লাফ দাও। আমি কিন্তু চিৎকার করে মাকে ডাকবো। করো করো, তোমারই লজ্জা পেতে হবে। স্বামীর সাথে ঘরে থেকে চিৎকার করলে লোকে কি ভাবে বলো তো? আম্মু ভাববে আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করছি। যদিও উল্টাপাল্টা কিছু করার প্ল্যান আমার নেই, তবে তুমি বললে করতেও পারি। তুমি চাইলে আজকে বন্ধ ঘরে অন্ধকার নামিয়ে আনতে। আপনি সত্যি ইসমাম, আপনি এমন নির্লজ্জ কবে হলেন? আমি সত্যি তোমার ইসমাম। আসো, দেখো, কাছে এসে দেখো। আম্মু, আমি আপনাকে দেখে নিব। তুমি আমাকে দেখবে? ছি ছি, আগেই বলেছিলাম তুমি সুবিধার না, সুযোগ পেলে আমাকে দেখতে চাও। তা কোথা থেকে শুরু? আজরা এসে ইসমামের মুখ চেপে ধরলো। ইসমাম চোখ বুজে হাসলো। এখন চুপচাপ ভদ্র মেয়ের মতো পুরো ঘরটা মুছতে শুরু করো। আজরা দেখলো সারা ফ্লোর ভর্তি স্কুইটি পা দিয়ে দিয়ে কাদা মাখিয়েছে, তার উপর কিছু বালু আছে। আজরা আরেকবার দরজার দিকে তাকালো। ইসমাম এখনো দরজার সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। উপায়ন্তর না পেয়ে আজরা সুতি কাপড় নিয়ে আর এক বালতি পানি নিয়ে এলো। সমস্ত ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো, তারপর ময়লা ফ্লোর পরিষ্কার করলো, ফার্নিচার মুছলো। আজরা বসে বসে হাঁপাচ্ছে। ইসমাম সারাক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে তদারকি করলো। দেখুন, আপনার পুরো রুম পরিষ্কার করে দিয়েছি। এই রুম পরিষ্কার করেছো, কিন্তু এই রুমের সব জিনিসের মধ্যে তো আমিও আছি। আমাকে কে পরিষ্কার করবে? আরে আপনি আমার সাথে ফাজলাম করছেন? এখন আমি আপনাকে গোসল করিয়ে দিব নাকি? আমিও তো গোসল করার কথা বলিনি, আমি তো আমার কাপড় পরিষ্কার করার কথা বলতে চাইছিলাম। ভালো আইডিয়া দিয়েছো। আমার কাপড় পরিষ্কার করার সাথে সাথে তুমি আমাকে গোসল করিয়ে দেবে। নটি গার্ল, তোমার মনে মনে দেখি এইসব চলে, অথচ মুখে না না বলে ন্যাকামি করো। ছি, পুরো বয়সে ভীমরতি হয়েছে আপনার। 24 বছর বয়সী তরতাজা যুবককে বুড়ো বলছো? আমাকে দেখে কত মেয়ে হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, হুমড়ি খেয়ে পড়ে, আমি কখনো অস্বীকার করলাম। ওসব পাগল ছাগলরাই পড়ে, যাদের মাথার দু একটা তার ছেঁড়া, অ্যান্টেনা ভাঙ্গা। হ্যাঁ, তাদের মধ্যে তো তুমি আছো শীর্ষ অবস্থানে। একটা তার ছেঁড়া তো সাধারণ, কিন্তু তোমার তো দুই একটা না, সবগুলো তারই ছেঁড়া। ভালো হয়েছে, আমাকে রেখেছেন কেন? আমাকে এখন যেতে দিন, আমি আজই সব গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাব।
না না, তোমাকে যেতে দেওয়া যাবে না। বাপের বাড়ির নাম নিলেও তোমার শাস্তি হবে। কথাগুলো বলে ইসমাম আজরাকে কোলে তুলে নিয়ে বাথরুমের দিকে হাঁটা ধরলো। আমাকে একদম কোলে তুলবেন না বলে দিলাম। আমার না মাথার তার ছেঁড়া। আমাকে না ছাড়লে আজকে ওস্পার হয়ে যাবে বলে দিলাম। ইসমাম আজরাকে ভেতরে দিয়ে ওয়াশরুম বন্ধ করে দিল। এই ছাড়ুন, আমাকে ছাড়ুন বলছি। অসময়ে ভেতরে কেন বন্ধ করছেন?